চিঠি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের বাইরে আছেন, তাই তিনি হাজিরা দিতে পারবেন না। তবে কি কখনো অসুস্থতার অজুহাতে, কখনো রাজ্যের বাইরে থাকার অজুহাতে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পরিস্থিতি আঁচ করেই কি এবার একেবারে ত্রিফলা আক্রমণে তদন্তকারী দল? একযোগে কালীঘাটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ওই ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে সিআইডি, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অভিযান। এই অভিযান কিসের ইঙ্গিত দিচ্ছে? কালীঘাটে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কেন একেবারে ঢুকে পড়ল সিআইডি টিম? সই জাল কাণ্ডে এবার কি হদিশ পেতে মরিয়া ওই তদন্তকারী অফিসাররা? অভিষেকের গ্রেপ্তারি কি তবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আশঙ্কাটা ছিলই, মঙ্গলবার তৃণমূলের কপালে আরও কিছু অমঙ্গল নেমে আসতে পারে। কারণ সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তের গ্রেপ্তার দিয়েই কিন্তু মঙ্গলের সূচনাটা হয়েছিল। আর এই মঙ্গলবারই বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার জন্য আগেই নোটিশ দিয়ে এসেছিল সিআইডি। সকাল থেকেই তাই সবার নজর ছিল ওই কালীঘাট এবং ভবানী ভবনের দিকে। সকাল পেরিয়ে দুপুর হলেও কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকিটিও দেখা যায়নি। দুপুর গড়াতেই ময়দানে নামে তদন্তকারী অফিসাররা। এবার আর নোটিশ নয়, একেবারে কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে যায় সিআইডি দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি। সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা দপ্তর। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও, ছিল মহিলাদের বিশাল বাহিনী। তবে প্রথমে কিন্তু ভেতরে ঢুকতে পারেনি সিআইডি টিম। কার্যালয়ে ঢুকতে গেলে রীতিমতো বাধার মুখে পড়তে হয় তাদের। প্রায় ঘন্টা খানেক ওই কার্যালয়ে থাকা তৃণমূল নেতার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে ওই তদন্তকারী অফিসাররা। তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে একই সময়ে আবার ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছে যায় সিআইডি টিম। কালীঘাটের দলীয় কার্যালয়ে এদিন সিআইডি ঢোকার চেষ্টা করলে গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডির দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তাদের অনুপস্থিতিতে তিনি কার্যালয়ের দেখভাল করছেন, দায়িত্বে রয়েছে কার্যালয়ে তার। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই, তাই তিনি কার্যালয়ে সিআইডিকে ঢুকতে দিতে পারবেন না। সিআইডির দল বারবার শুভাশিসকে জানায় তারা তল্লাশি করতে এসেছে, সেখানে কে উপস্থিত আছেন তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। সিআইডির দল অভিষেককে পাঠানো নোটিশ সঙ্গে নিয়ে গিয়েছিল, সেই নোটিশও কিন্তু ওই শুভাশিসকে দেখায় তারা, কিন্তু তারপরেও বাধা দিতে থাকেন শুভাশিস চক্রবর্তী। সিআইডি আধিকারিকরা পরিষ্কার জানায় তারা আইন মেনেই তল্লাশি অভিযানে এসেছে। এই নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বাঘ যুদ্ধে জড়িয়ে পড়ে সিআইডির অফিসাররা। অনেক টালবাহানার পর বিকেল 4টের কিছু পরে তৃণমূলের কার্যালয়ে প্রবেশ করে সিআইডি টিম। প্রশ্ন হচ্ছে, কেন সইজাল কাণ্ডে একেবারে তদন্তে ওই কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গেল সিআইডি? দেখুন, যে বৈঠক থেকে এই সইজাল কাণ্ডের বিতর্কের সূত্রপাত, সেই বৈঠকটাই তো হয়েছিল ওই কালীঘাটের কার্যালয়ে। আসলে সেদিনের বৈঠকে ঠিক কি ঘটেছিল, কারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, কারা সেই বৈঠকে উপস্থিত থেকে ওই চিঠিতে সই করেছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ওই তদন্তকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া কার্যালয়ে যান বলেই জানা যাচ্ছে। সিআইডি সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করতে চায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই ঠিকানাটি যেমন ওই তৃণমূল কার্যালয়ের ঠিকানা, তেমনি আবার এই একই ঠিকানায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই অর্থে বলাই যায় যে মমতার দুয়ারে পৌঁছে গেল সিআইডি টিম। এই ঘটনা আর কিছু পরেই কিন্তু সেখানে আবার পৌঁছে যান বেলেঘাটার সাংসদ কুণাল ঘোষ, কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও কুণাল জানিয়েছেন তিনি দলীয় কার্যালয়ে এসেছিলেন এবং এসেই শুনেছেন তদন্তের স্বার্থে সিআইডি দল নাকি সেখানে এসেছে। আমি শুনলাম আস্তে আস্তে, কিন্তু আমার যেহেতু আশারই ছিল বলে আমি এসছি। এখন সিআইডি আছেন বলে আমি আসবো না তা তো নয়, বাকিটা ওনাদের বিষয়। যেমন ভেতর থেকে ডেকে পাঠাচ্ছে, এখন সিআইডি বলছেন একটু অপেক্ষা করতে বা ওনাদের অনুমতির আপত্তি বা বিলম্বের কারণ আছে। কুণাল ঘোষ, মদন মিত্রের পর সেখানে পৌঁছন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিডিয়ার মুখোমুখি হয়ে ওই সই জাল নিয়ে কোনো মন্তব্য তাকে করতে দেখা যায়নি, তবে হাত পা ছুড়ে বেশ কিছু আস্ফালন করেন তিনি। যদিও তাতে সিআইডির তদন্তে কোনো প্রভাব পড়েনি। তারা তাদের কাজ করে সন্ধে 6টার পর ওই কালীঘাট থেকে বেরিয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই এই অভিযান কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন, এই সই জালকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলের মধ্যে ভাঙন পরিলক্ষিত হয়েছে। গোটা দলটাই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার অবস্থায় তৈরি হয়েছে। আর এই সই জালের মূল অভিযোগটাই এসেছিল কিন্তু ওই তৃণমূলের বিধায়কের একটা অংশ থেকেই। স্বাভাবিকভাবেই এই সই জাল কাণ্ড যে তৃণমূলের একেবারে কফিনের শেষ পেরেকটি পুঁতে দিতে চলেছে তা কিন্তু মনে করা যাচ্ছে। আর এই সই জালকে কেন্দ্র করে যেখানে কখনো এই পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকতো, সেখানে পুলিশ এবার পৌঁছে যাচ্ছে তদন্তের স্বার্থে একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে। তার কারণ একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে ওই কার্যালয়তেই কিন্তু বৈঠকটা সংগঠিত হয়েছিল এবং সেখানেই সই সংগ্রহ হয়েছিল বলেই জানা যায়। আর তারই তদন্ত করতেই আজকে সিআইডি টিম সেখানে পৌঁছয়। সিআইডি কি নথিপত্র উদ্ধার করে নিয়ে গেছে তা হয়তো পরবর্তীতে জানা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সিআইডি টিম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গেছে, তৃণমূলের একেবারে কার্যালয়ে পৌঁছে যাচ্ছে, তখন এটা কিন্তু পরিষ্কার যে গোটা ঘটনাটিকে কিন্তু রাজ্য প্রশাসন যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে এবং এর শেষ পর্যন্ত গিয়ে যে তারা থামবে তা কিন্তু বলাই যায়। আর যত এই গতি বাড়বে ততই যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কেন্দ্র করে এত কিছু, তিনি কোথায়? এই মঙ্গলবার বিকেল 5টার আগেই তাকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তা তো তিনি দেননি। চিঠি দিয়ে তিনি যা জানিয়েছেন তাতে কি আদৌ পার পেয়ে যাবেন তিনি? আর এই বারবার নোটিশ সত্ত্বেও হাজিরা এড়িয়ে কি এবার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন ওই ডায়মন্ড হারবারের সাংসদ? দিল্লিতে থাকাকালীনই কি তবে এবার গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আইন কি বলছে, বলবো সে কথা। তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সইকাণ্ডে সিআইডির একেবারে আতশ কাচের নিচে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান, আর তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। এখানটায় একটা বিষয় বলা যায় যে বৈঠকে বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল সেই বৈঠকটাই হয়েছিল কালীঘাটের এই কার্যালয়ে। এই ঘটনায় প্রথম গত 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তলব করেছিল সিআইডি, কিন্তু ওই দিন সিআইডির তলবে ভবানী ভবনে যাননি তৃণমূলের এই সেকেন্ড ইন কমান্ড। চিঠি দিয়ে জানান তিনি অসুস্থ, তাই তিনি হাজিরা দিতে পারছেন না। কারণটা আপনাদের সবার জানা। তার কারণ যেদিন এই নোটিশটা দিতে সিআইডি গিয়েছিল, প্রথমে এই নোটিশ দিতে তারা শান্তিনিকেতনে যান। সেখানে দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে, নোটিশ সেখানে দিতে পারেন না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তারপরে তাকে দেখা যায় কালীঘাটের বাড়িতে, সিআইডি টিম সেখানে গিয়ে তার হাতে নোটিশ ধরায়। আর এই ঘটনার কিছু পরেই ওই 30শে মে সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো অসুস্থ বোধ করে তিনি কলকাতার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটে বেড়ান, কিন্তু কোনো হাসপাতালই যখন তাকে ভর্তি নেয়নি
তখন তিনি শেষমেশ রাত্রিবেলায় বাড়ি ফিরে যান। বাড়িতেই তার চিকিৎসা চলছিল বলে সেবার নিজেকে অসুস্থ বলে উল্লেখ করেছেন, আর এই অসুস্থতার নিরিখে বা অজুহাতে তিনি প্রথম হাজিরাটা এড়িয়েছেন। কিন্তু 1 জুন বিকেলেই ফের একবার ওই অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি আধিকারিকরা। বাড়ির বাইরে সেবারও আধ ঘন্টার বেশি অপেক্ষা করে তারা। অভিষেকের বাড়ির ভেতরে ঢুকতে পারেননি, কিন্তু শেষে অভিষেকের বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এসে ওই সিআইডির হাত থেকে নোটিশটা নেন এবং নোটিশ নিয়ে ভেতরে চলে যান। পরে আবার বেরিয়ে এসে তিনি জানান যে অভিষেক নোটিশ গ্রহণ করেছেন। ওই নোটিশে সিআইডি 8ই জুন মানে পরের সোমবার অভিষেককে ফের একবার ভবানী ভবনে হাজির হতে বলে। কিন্তু ওই নোটিশ পাওয়ার পরেও 6ই জুন দিল্লি চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে 8ই জুনও ভবানী ভবনে হাজিরা দেননি তিনি। কি পরিস্থিতি চিন্তা করুন, একটার পর একটা নোটিশ তাকে সার্ভ করছে সিআইডি, কিন্তু সেই নোটিশ উপেক্ষা করে প্রথমে অসুস্থতার অছিলায়, দ্বিতীয়ত নোটিশ পাওয়ার পরেও সুস্থ থাকা সত্ত্বেও তিনি নোটিশকে গুরুত্ব না দিয়ে দিল্লি চলে গেলেন। চিঠি দিয়ে জানালেন কলকাতার বাইরে থাকায় হাজির হতে পারছেন না। এরপর 8ই জুন আবার সিআইডির তরফে নোটিশ দেওয়া হয় এবং 9ই জুন মানে মঙ্গলবার বিকেলে 5টার মধ্যে এই ভবানী ভবনে অভিষেককে হাজির হতে বলে সিআইডি। কিন্তু এদিনও ফের একবার সেই তলব এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই নিয়ে 3বার নোটিশ দিল সিআইডি আর 3বারই হাজিরা এড়িয়ে গেলেন। মঙ্গলবার হাজিরা এড়ানোর জন্য আবার সিআইডিকে চিঠি দিয়ে সেই একই বাইরে থাকার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয়। দেখুন, সিআইডি নোটিশ দিয়েছিল সোমবার দিন, দিয়ে বলেছিল মঙ্গলবার দিন আসতে হবে, আর সোমবার দিনই কিন্তু তিনি দিল্লিতেই ছিলেন। তিনি সোমবার দিনই জানাতে পারতেন, কিংবা মঙ্গলবার সকালেই তিনি সিআইডিকে চিঠি দিয়ে জানাতে পারতেন যে তিনি আসতে পারবেন না, বাইরে আছেন। তা কিন্তু জানাননি। একেবারে শেষ সীমানায় অর্থাৎ 5টা বাজার কিছুক্ষণ আগে তিনি এই চিঠি দেন। লুকোচুরি খেলছেন নাকি? পাশাপাশি আবার সেই চিঠিতে তিনি যে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন সে কথাও উল্লেখ করেছেন। আপনারা জানেন যে গ্রেপ্তারি এড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন গ্রহণ করলেও দ্রুত শুনানির আর্জি কিন্তু খারিজ করে দিয়েছে হাইকোর্ট। প্রশ্ন হচ্ছে, কখনো অসুস্থতার অজুহাতে, কখনো আবার বাইরে থাকার অজুহাতে বারবার হাজিরা এড়িয়ে গ্রেপ্তারি থেকে কি আদৌ বাঁচতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 3বার নোটিশ সত্ত্বেও হাজিরা এড়ানোর পরে কি এবার গ্রেপ্তারির বিষয়টা আরও জোরদার হয়ে গেল? এবার কি তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতে পারে? এ বিষয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম? শুনুন। দেখুন, প্রথমে তিনি কারণ দেখিয়েছিলেন যে সোনারপুরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তার যেতে পারছেন, সিআইডির কাছে যেতে পারছেন। এর পরে তিনি দিল্লি চলে গিয়েছেন, অর্থাৎ এখানে ভবানী ভবনে তিনি যেতে পারছেন না, কিন্তু দিল্লি যেতে পারছেন। অতএব তিনি যে কারণটা দেখিয়েছেন সেটা গ্রহণ করার কোনো কারণ নেই। এর পরে 3বার তাকে ডাকার পরে তিনি যদি না আসেন তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আর আপনারা ওয়ারেন্টের যে কথা বলছেন সেটা কোর্টে ওয়ারেন্টের জন্য ক্লিয়ার পুলিশ দিতে পারে, কিন্তু কোর্ট তো বলবে যে আপনার কাছে তো এটা কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স, আপনি তো বিনা ওয়ারেন্টি অ্যারেস্ট করতে পারেন, তাহলে ওয়ারেন্ট চাইছেন কেন? অতএব পুলিশ ওয়ারেন্ট না চেয়ে তাকে ইচ্ছে করলে গ্রেফতারই করতে পারে। তাহলেই বুঝুন, পুলিশ বা সিআইডি এখন কিন্তু চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে। আগাম ওয়ারেন্টেরও কোনো প্রয়োজন নেই বলেই মনে করছেন নজরুল সাহেব। সুতরাং
পুলিশ বা সিআইডি যে কোনো মুহূর্তেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ ওই যে বললাম না, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর অন্যদিকে পরিস্থিতিটা একবার ভাবুন, যে জায়গা অত্যন্ত সংরক্ষিত নিরাপত্তার অলিন্দে ঘেরাটোপে ঢাকা থাকতো, সেইখানে অর্থাৎ একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে পৌঁছে যাচ্ছে সিআইডি টিম, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তদন্তের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে নয়। এবং এই টোটাল তদন্তের টার্গেট বা মূল অভিযুক্তকে না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একবার নয়, দুবার নয়, তিনবার নোটিশ সত্ত্বেও হাজিরা এড়িয়ে গিয়েছেন। তিনি মনে করছেন যে তিনি আদালতে অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, আর আদালত তাকে রক্ষা কবচ দিয়ে দেবে, আর আদালতের রক্ষা কবচ নিয়ে তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদালত কবে শুনানি করবে? আর সেই শুনানিতে যদি রক্ষা কবচ না দেয় আদালত, তাহলে কি হবে? ক্রমেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা ছোট হয়ে আসছে। তিনি দিল্লিতে বসে রয়েছেন, দিল্লিতে তিনি জোটের সঙ্গে আলোচনা করতে গেছেন। তার সংসদীয় যে দল, সেই দল ইতিমধ্যেই ভেঙে পড়েছে। সংসদীয় দলের তিনি নাকি নেতা, তিনি আদৌ আগামীতে তার দলের সংসদীয় নেতা থাকবেন কিনা, সেটাই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সব দিক থেকেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। আইনের জায়গা থেকে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, দলীয় নেতা কর্মীদের কাছ থেকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। তার কারণ আপনারা জানেন যে নির্বাচনে পরাজয় হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল, এবং তারা প্রত্যেকেই মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলের এই অবস্থা হয়েছে। এবং প্রতিদিন যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর যারাই গ্রেপ্তার হচ্ছেন, এই প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিঙ্ক নেই। তো আপনারা এটাও জানেন যে ডায়মন্ড হারবারের ত্রাস, গুন্ডা কিংবা পুষ্পা, যে নামেই আপনারা ডাকুন না কেন, জাহাঙ্গীর, তাকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আর এই জাহাঙ্গীর ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, এমনটাই কিন্তু ডায়মন্ড হারবারে কান পাতলেই শোনা যেত। আর সেই জাহাঙ্গীর এবার যখন গ্রেপ্তার হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করবে কিন্তু তদন্তকারী অফিসাররা। এবং খুব স্বাভাবিকভাবেই ওই এলাকায় কি কি হতো, ডায়মন্ড হারবারের সাংসদের সেক্ষেত্রে কি ভূমিকা ছিল, সেই তথ্যগুলোও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। ফলে সেদিক থেকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপাক তৈরি হতে পারে। এদিকে সিআইডির তলব এড়ানো নিয়ে এদিন কিন্তু অভিষেককে রীতিমতো কটাক্ষ করেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এভাবে পালিয়ে বেড়াতে পারবেন না অভিষেক, সিআইডির মুখোমুখি তাকে হতেই হবে। এখন দেখার কবে সিআইডি তলবে ওই ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হন। যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে। সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং যদি সই জাল করে থাকে কেউ, বা আপনি চিঠিটা করে থাকেন, কি বিষয়, সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হবেন, নাকি সিআইডি রীতিমতো তাকেও তার ওই সাঙ্গপাঙ্গদের মতন ধরে নিয়ে ভবানী ভবনে নিয়ে আসবে, তাকেও রীতিমতো জেরার মুখে পড়তে হবে? ডিম থেরাপি তার উপর অনেক আগেই হয়ে গেছে। এবার গোটা রাজ্যের মানুষ সেই দিকটাতেই তাকিয়ে রয়েছে যে কবে এই প্রধান বা মূল অভিযুক্ত, যাকে এক নয় একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল সেই সময়তেও কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগে অভিযুক্ত, সেটা কয়লা কেলেঙ্কারি হোক, কিংবা নিয়োগ দুর্নীতি হোক,
একাধিক জায়গায় কিন্তু তার নাম উঠে এসেছে। তাকে কিন্তু তলবও করা হয়েছে, কখনো কলকাতায়, কখনো দিল্লিতে। এরপরেও তিনি পাশ গোলে ফাঁক গোলে বেরিয়ে থেকেছেন। কিন্তু এখন পালাবদল হয়ে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। রাজনৈতিকভাবে তারা এই রাজ্যে একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে। নিজেদের দলটাই আর থাকবে কিনা সেই সংকট তৈরি হয়েছে। বিধায়ক ভেঙেছে, এবার সংসদীয় দল ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে চারিদিক থেকে ঘেরা হচ্ছে, এই চিত্র কিন্তু তাই প্রমাণ করছে। সময় শুধু অপেক্ষা করছে সেদিনটির জন্য, কবে কখন ঠিক সেই মহেন্দ্রক্ষণটি আসবে আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গ্রেপ্তার করবে। কবে আসবে সেদিন, অপেক্ষায় আমরাও রয়েছি। আজ এ পর্যন্তই, নমস্কার।